তবে পিএইচডিটা করেছে ওটাও জালি। ওনার মা নাকি বলেছিল পিএইচডি করতে, মা চুরি করে পিএইচডি করতে বলেছিল। বুথ দখল না করলে নিজের বাড়ির ভোটটা উনি পাবেন না। একদম মানে এদের মানে টিকা দিয়ে শেষ করে দেওয়া উচিত এই লোকগুলোকে। বলছি না, দুধেল গাইদের বোঝানোর জন্য ওনার যে এই ঠোঁট কাটা, নাক কাটা, কান কাটারা যারা সব কাউন্সিলররা ঘুরে বেড়াচ্ছে, আমি বলছি তো পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। এটা না করলেই ভালো হতো, তাতে আরো লোকের সুবিধা হতো এবং লোকের হ্যারাস কম হতো। প্যান্ডেলের সাজসজ্জা সবকিছু ভীষণ সুন্দর। আজকে একাদশী, তারপরেও সন্তোষ মিত্র স্কয়ারে এত জনজোয়ার দেখা যাচ্ছে, কেমন লাগলো আপনাদের? ঠাকুর তো ভীষণই ভালো, আর যেটা আমরা পাহেলগাঁয়ে দেখলাম সেটাও তো ভীষণই খারাপ লাগলো, ভালোই লাগলো। আর আমরা ভাবিনি যে একাদশীতে এত ভিড় হবে, তার জন্যই আমরা বেরিয়েছি। এবার দেখলাম না, ভিড় একই আছে। খুব সুন্দর ঠাকুর, খুব সুন্দর হয়েছে, প্যান্ডেল খুব সুন্দর হয়েছে, মানে সত্যি কিছু বলার নেই। না না, এটা ঠিক হবে না, বন্ধ করলে তো মানুষ দেখতে পাবে না। না, একটা এত সুন্দর জিনিস করেছে ওরা, সেটা দেখতে পাবে না। ভালো হয়েছে, খুব ভালো লেগেছে। প্যান্ডেলের সাজসজ্জা সবকিছু ভীষণ সুন্দর। থ্যাংক ইউ। দেখুন, একটা কমপ্লিট নেগলিজেন্স। গত 25 বছর ধরে কেইআইপির নাম করে, সেই সময় সুব্রত মুখার্জি ছিলেন, এডিবি ফান্ডে প্রায় 2000 কোটি টাকা খরচ করা হয়েছে। যেখানে খরচ করা হয়েছে বা যে ডিজাইন করেছে বা যে সুপারভিশন কাজ করেছে, প্রবলেম কিন্তু সেখানে ছিল না। কিন্তু ঘটনা হচ্ছে যে একটা ফুটো পাত্রে আপনি যদি জল দেন, আর যদি ফুটো থাকে তাহলে জলটা পড়ে বেরিয়ে যায়। একদিকে কাজ হয়েছে কেইআইপির, একদিকে ড্রেনেজ এবং সুয়ারেজের উপর কাজ হয়েছে, অন্যদিকে যে ন্যাচারাল ড্রেনেজ ছিল সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। যেখানে পুকুর ছিল পুকুর বুঝিয়ে বাড়ি বানানো হয়েছে। রাস্তা একটা মিনিমাম চওড়া রাস্তা, কারণ রাস্তার নিচ দিয়ে আপনার জলের পাইপ যেতে হবে, ইলেকট্রিসিটির পাইপ যেতে হবে, আজকের দিনে ইন্টারনেটের পাইপ যায়, সুয়ারেজের, সেই রাস্তাগুলো ছোট করে সেখানে কনস্ট্রাকশন করে দিয়েছেন আপনি। তো সেটা যেটা ভোগা। এবং আমি বলছি যে ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং কেএমডি এর আন্ডারে যে 40টা শহর আছে, এই শহরগুলোর কিন্তু সর্বনাশ হয়ে গেছে। এদের যে বেসিক ইনফ্রাস্ট্রাকচার তার একদম সর্বনাশ হয়ে গেছে। অনেকে এখন এটা বোলানোর জন্য বলছে এনভায়রনমেন্টাল ইস্যু এটসেট্রা, নাথিং। এরকম বৃষ্টি বহুবার হয়, আপনি বহুবার দেখবেন আমাদের ইতিহাসে, এমনকি আপনি যদি সাহিত্য পড়েন, গত 75 বছরে বহুবার হয়েছে এই জিনিস। কিন্তু এটা আজকে ট্যাকল করতে পারছি না, কারণ মিনিমাম যে বেসিক ইনফ্রাস্ট্রাকচার, বেসিক যে জায়গাটা যেটা ভগবান আমাদের দিয়েছেন হ্যান্ডেল করার জন্য, আমরা সেগুলো নষ্ট করে ফেলেছি। এবং এর জন্য রাজনৈতিক মানে দুর্নীতি এবং দূরদর্শিতার অভাব এর জন্য দায়ী। ফিরহাদ হাকিম বলছে যে গঙ্গার জল ধারণ ক্ষমতা কমেছে, সেই জন্য নাকি গোটা কলকাতা এরকম জলমগ্ন। বোকা বোকা কথা বলেন। একটা লোক যদি বোকা বোকা কথা বলেন, উনি জানেন যে ওনার ওই দুধেল গাড়িরা আছে, তারা যা বোকা বোকা কথা বলবে সব মেনে নেবে। সেই জন্য দুঃখের বিষয়, এবার যেখানে বন্যা হয়েছে সব দুধেলদের জায়গায় হয়েছে, এবার দুধেলদের কিছু তো বোঝাতে হবে। সেই জন্য সব বোকা বোকা কথা বলছে। গঙ্গার ক্যাপাসিটি কমছে কেন? গঙ্গায় বিধানচন্দ্র রায় ছিলেন, সেই সময় ড্রেজিং করেছিলেন, তারপর ড্রেজিং করেননি কেন আপনারা? সেন্ট্রালের জন্য বসে থাকবেন সব টাকার জন্য? তাহলে স্টেট গভর্নমেন্ট এত টাকা ইনকাম করছে, সে টাকাগুলো গেল কোথায়? আপনাদের একটা পিরিয়ডিক্যালি একটা অপারেশন মেনটেন্সের জন্য খরচ করা দরকার, সেগুলো করছেন না কেন? এইসব কথা ওই ওর যে ভোটাররা আছে যে দুধেল গাই, তাদের বোঝানোর জন্য। কারণ এবার যেখানে যেখানে বন্যা হয়েছে সাফার করেছে দুধেল গাই, সেই জন্য দুধেলদের মানে খুশি করার জন্য এই কথাগুলো বলছে। গঙ্গার জল ধারণ ক্ষমতা কমছে নাকি প্রতিবেশী রাজ্য থেকে গঙ্গায় জল প্রবেশ করছে, সেই জন্য গঙ্গার জল ধারণ ক্ষমতা করেছে, আর সেই জন্য এই জলমগ্ন অবস্থায় ঘটে। বৃষ্টি হলো দক্ষিণ কলকাতায়, এমনকি নদিয়া মুর্শিদাবাদে হয়নি, আর প্রতিবেশী জায়গা থেকে জল এসছে। কাকে সব বোকা বানায় এরা? বৃষ্টিটা তো হলো দক্ষিণ কলকাতায়, এমনকি উত্তর কলকাতাতেও হয়নি, এমনকি এয়ারপোর্টের কাছেও বোধহয় বৃষ্টি হয়নি। উত্তরপ্রদেশের নামে দোষ হয়ে গেল? যদি ওখানে বৃষ্টি হতো, এখানে জল আসতো, তাহলে বোঝা যেত জিনিসটা। মিথ্যা কথা বলছে এরা। এখন নেক্সট ইয়ার ভোট, মিথ্যা কথা বলছে, এবং এরা কাউকে এখন তোয়াক্কা করে না। দেখুন না, এই বন্যা হলো, বৃষ্টি হলো, ওদিকে আপনি দেখুন মদন মিত্র নৃত্য করছে, সুজিত বোস নৃত্য করছে, কুণাল ঘোষ নৃত্য করছে, মমতা ব্যানার্জি সন্ধ্যাবেলা ডান্ডিয়া খেলতে নেমে গেছেন। এরা মানুষকে বদার করে না। এরা ভাবছে যে আমরা দিনের বেলা যা মিথ্যা কথা বলবো সবাই অ্যাকসেপ্ট করে নেবে, তারপর তো আমরা যেরকম ফুর্তি করছি করি।
মানে খুব খারাপ অবস্থা চলছে, মানে নিরো বেহালা বাজার ছিল যখন ট্রান্সপোর্ট ছিল, এই একই অবস্থা। আমরা দেখেছি প্রায় 10 জন মারা গেছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, এই দায় কে নেবে? পুজোর আগে এতগুলো মৃত্যু। দেখুন, দায় কিন্তু মূলত, এইবার একটা কথা বলি, দায় কিন্তু মূলত ক্যালকাটা ইলেকট্রিসিটি সাপ্লাই কর্পোরেশনের, এবং ওরা কোনো রকম গুরুত্ব দেয় না। ওরা জানে যে আমরা প্রচুর টাকা তৃণমূলের থেকে বন্ড কিনি, ফলে তৃণমূল আমায় কিছু বলবে না, যার ফলে আমরা যে কোনো রকম অন্যায় করতে পারি। ওরা ওদের যে মিনিমাম যে সেফটির ইনফ্রাস্ট্রাকচার দরকার ছিল এটসেট্রা, সেগুলো নিয়ে কোনো কাজ করেনি। ফলে দায় কিন্তু সিএসসির, নো ডাউট সিএসসির দায়, এটা নিয়ে কোনো ইয়ে নেই। এবং কিন্তু এই যে সিএসসির যে অন্যায়, এই যে দুর্নীতি, তার কিন্তু মানে সঙ্গে তৃণমূলকেও দায়ী করতে হবে। তারা সরকারের থেকে তাদের যে জিনিসটা সিএসসির উপর যে কন্ট্রোলিং, সেটা করেনি, কারণ তারা 600 কোটি টাকার বন্ড কিনেছিল তাদের থেকে সিএসসি, সেই জন্য। কুণাল বাবু, ফিরহাদ হাকিম এদেরকে দেখা গেছে জলে হাফ প্যান্ট পরে নেমে ঘোরাফেরা করছে এবং মানুষকে বলছে বাড়িতে থাকতে। কতদিন মানুষ বাড়িতে থাকতে পারে? না না, আমি বলছি তো, এই লোকগুলো একেবারে অমানবিক। আপনি এটা বলছেন, আর সন্ধ্যেবেলা দেখুন কুণাল কার সঙ্গে ফটোসেশন করছে। ঠিক আছে, আমি আর সেসব কথা বলতে চাই না, মানে এই ধরনের লোক, এদের সম্বন্ধে মানে যা বলবো মানে মুখ খারাপ হবে। তারপর তারপর আপনার এই সুজিত বোস, মদন মিত্র ধুতি পাঞ্জাবি পরে নৃত্য করছে। ঠিক আছে, এদিকে মুখ্যমন্ত্রী ডান্ডিয়া খেলতে বেরিয়েছেন। মিনিমাম মানে মানুষের প্রতি যদি কোনো রকম মানে ন্যূনতম যদি দায়বদ্ধতা থাকতো, মানুষের প্রতি যদি মিনিমাম এদের কোনো মানে সহানুভূতি থাকতো, তাহলে এইরকম মানে সিরিজ অফ এইরকম অন্যায় কাজ এরা করতে পারতো না। মমতা ব্যানার্জি বলছেন যে যারা মারা গেছে তাদের পরিবারকে 2 লক্ষ টাকা করে দেওয়া হবে এবং চাকরি দেওয়া হবে। তার মানে এখানে যা ক্ষতি হবে তার ক্ষতিপূরণ শুধু টাকা দিয়ে মেটানো হবে? তো প্রতিবারই তাই হয়। এর আগে দমদমে দুটো বাচ্চা মারা গেল এই তার ছিঁড়ে, 2 লক্ষ টাকা নিয়ে গেল। ওই বাচ্চাদের মা তারা রিজেক্ট করলো ব্রাত্য বসুকে, কিন্তু ওই 2 লক্ষ টাকা নিল না। কিন্তু পরে দেখা গেল ওর মা যাদের নাম নিয়েছিল, ট্যাবলা নামে একটা লোকের, সে ট্যাবলার টিকিট পেলো, ট্যাবলার বউ, আজকে ট্যাবলার বউ দুজনেই কাউন্সিলর। মানে আপনি একদিকে লোক মারবেন, তাদের 2 লক্ষ টাকা দিয়ে ইয়ে করবেন, আর ট্যাবলার বউ এদের মতো লোকেরা কোটি কোটি টাকা আর্ন করবে। তো এই তো চলছে পশ্চিমবঙ্গে। মানে আপনি যে মারা গেল তাকে 2 লাখ টাকা দিলেন, 2 লাখ টাকা দিয়ে তার মুখটা বন্ধ করে এই ধরনের যে যারা ওই অন্যায়গুলো করছে তাদের কোটি টাকা বানানোর আপনি রাস্তা করে দিচ্ছেন। আমি বলছি মানে মানে পাপের ঘোড়া এদের পূর্ণ হয়ে গেছে, পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে এদের। হোমগার্ডের চাকরি কি হবে? যার ছেলে মারা গেল, যার মেয়ে মারা গেল, যার পরিবারের মানুষ মারা গেল, সে চাকরি নিয়ে কি করবে? এর আগে প্রতি বছর বন্যা হলে আপনার কিছুদিন আগে বৈষ্ণবঘাট পাটুলিতে মারা গেছে একটা বাচ্চা ফুটবল খেলতে গিয়ে, দমদমে একজন মারা গেছে। প্রত্যেকবার বন্যা হলে 2-4টে করে লোক মরে কেন? কারণ ইনফ্রাস্ট্রাকচারে খরচ করে না, নাইদার স্টেট ইলেকট্রিসিটি বোর্ড নর সিএসসি। আপনি সেখানে কোটি কোটি টাকা বাঁচিয়ে এখানে 2 লাখ টাকা কম্পেনসেশন দিয়ে দিচ্ছেন, এটা কি হচ্ছে? আপনি সিএসসি কে বলুন কোটি কোটি টাকা খরচ করে যে টাকাটা ওটা বাঁচাচ্ছে ইনফ্রাস্ট্রাকচার করে মানুষের সেফটি আনতে, তা না করে আপনি 2 লাখ টাকা কম্পেনসেশন দিয়ে আপনি হাত ঝেড়ে ফেলছেন। এটা কি করে হয়? এটা আমি বলছি তো, পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। পুজোর অনুদানে 1,10,000 টাকা দিয়েছে, সেই জায়গায় কি উন্নয়ন করলে কাজে দিত না ওনার? পুজোর 1,10,00,000 টাকা আমি ছেড়েই দিলাম। সিএসসির মতো কোম্পানি বা WBSEDCL যারা বিদ্যুৎ দিচ্ছে, যারা কোটি কোটি টাকা মানুষের থেকে আর্ন করছে, তাদের তো সেফটির পিছনে ন্যূনতম খরচাটা করা দরকার। তারাই খরচটা কেন করছে না? কারণ সিএসসি 600 কোটি টাকা তৃণমূল কংগ্রেসকে বন্ডে দিচ্ছে। ও 600 কোটি টাকা ফেরত দিয়ে দিক না। আপনি 2 লাখ টাকার এগেন্সটে আপনি 600 কোটি টাকা আর্ন করাচ্ছেন পার্টির জন্য, এটা কি অন্যায় চলছে? 1,10,000 তো কোনো ব্যাপারই না, আসল তো ওই 600 কোটি টাকা। আপনি ছাড় দিচ্ছেন কি করে সিএসসি কে? প্রত্যেকবার মানুষ মারা যাচ্ছে, 2 লাখ 1 লাখ নিয়ে গিয়ে পৌঁছে যাচ্ছেন। কি অন্যায় এটা? পুজোর টাকা এখানে কোনো ফ্যাক্টরি না। পুজোর আগে জিএসটি কমেছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলছে জিএসটি কমার পুরো কৃতিত্ব নাকি রাজ্যে। দেখুন, ওনার সম্বন্ধে যা বলবো মানে তো মানে আমাদের অর্থমন্ত্রী বলে দিয়েছেন যে এখানে আমার কোনো গুরুত্বই নেই, উনি বোঝেনই না জিএসটি কি এটসেট্রা, এগুলো বোঝেন। বুঝলে উনি এইসব কথা জিএসটি কাউন্সিলের অর্ধেক মিটিংয়ে তো পশ্চিমবঙ্গ থেকে লোক যায় না, তাহলে ক্রেডিট কিসের? জিএসটি কাউন্সিলের মিটিংয়ে পশ্চিমবঙ্গ থেকে লোকই যায় না, তো ক্রেডিট নিচ্ছেন কিসের জন্য? ক্রেডিট নিচ্ছেন এগুলো ওই বলছি না, দুধেল গাইদের বোঝানোর জন্য। ওনার যে এই ঠোঁট কাটা, নাক কাটা, কান কাটারা যারা সব কাউন্সিলররা ঘুরে বেড়াচ্ছে, তাদের বোঝানোর জন্য এই কথাগুলো বলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এবার জিএসটি কমেছে, বিজেপি যদি শূন্য হয় তাহলে রাজ্যে জিএসটিও শূন্য হয়ে যাবে, মানে বিজেপি এলে ট্যাক্স বাড়বে আর বিজেপি গেলে জিএসটি শূন্য। মূর্খ, এইরকম একটা মূর্খ তাকে নাকি আবার লোকে বলছে চিফ মিনিস্টার বানাবে।
জিএসটি যদি কাল শূন্য হয়ে যায় তাহলে তো রাজ্যের ইনকাম জিরো হয়ে যাবে। জিএসটি শূন্য হয়ে গেলে রাজ্য আয়টা করবে কোথা থেকে? এটা বোঝার ক্ষমতা নেই, এ আবার দাবি করছে মুখ্যমন্ত্রী হবে আগামী দিনে। জিএসটিটা আসে বলে সেখান থেকে তো আপনি যে পুলিশের মায়না দিচ্ছেন, আপনি স্টেট গভর্নমেন্টের মায়না দিচ্ছেন, আপনি যে লোককে লক্ষ্মী ভান্ডার টান্ডার দিচ্ছেন, কোথা থেকে দিচ্ছেন? জিএসটি টাকা থেকে দিচ্ছেন। তা আপনি যদি জিএসটিটাকে শূন্য করে দেন তাহলে তো সব টাকা গভর্নমেন্টের দরকার নেই আর। এইরকম একটা মূর্খ লোক সে নাকি পশ্চিমবঙ্গের পরের মুখ্যমন্ত্রী হবে। আপনি জাস্ট ভেবে দেখুন পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কি। মানে এদের উপর মানে পশ্চিমবঙ্গের রাজনীতি দাঁড়িয়ে আছে। এই হলো অবস্থা পশ্চিমবঙ্গের। এরা আবার রাজনীতি করে, আবার ওই উপর থেকে এসে ওই নেবো কিডস বসিয়ে দিয়েছে। মহালয়ার আগে পিতৃপক্ষ চলাকালীন মমতা ব্যানার্জিকে দেখা গেল মণ্ডপ উদ্বোধন করতে হিজাব পরে। এটা এটা উনি মানে খুব দুঃখের সঙ্গে বলছি, এটা উনি মুসলিমদের তোষণ করার জন্য করছেন কাজটা। উনি দেখাচ্ছেন যে দেখো আমি হিন্দু রীতি ভাঙছি। উনি কিন্তু মুসলিমদের রীতিও ভাঙেন। উনি মুসলিমদের ওই যে মাথায় ঘোমটা পরে যেটা করেন, আমি শুনেছি মুসলিমদের ওটা ইয়ে না, এবং মুসলিমদের ধর্মে ওটা মানে চলে না। কিন্তু জোর করে গিয়ে উনি মুসলিমদের ওই যেখানে নাকি নামাজ পড়া হয় ওখানে হিজাব পরে গিয়ে উনি বসেন। ওনার লোকেরা খেয়ে দিয়ে গিয়ে সন্ধ্যেবেলা ওই ইফতার পার্টিতে গিয়ে বসে। ইফতার পার্টিতে তো যারা রোজা করবে তারা শুধু বসতে পারে, তারা গিয়ে বসে। এবার যে আমি মুসলিমদের রীতি যখন মাগছি, আমি হিন্দুদেরও কিছু রীতি ভাঙি। তাই হিন্দুদের রীতি কি পুজোর আগে মানে মহালয়ার আগে আপনি পিতৃপক্ষে গিয়ে আপনি এই করছেন, তো দেখাচ্ছে আমি সবার রীতি ভাঙছি। দেখুন ধর্ম কিন্তু মানতে হবে, একটা কথা বলছি, ধর্মের মতো মানতে হবে। এই যে চীনারা মুসলিমদের উপর ভয়ঙ্কর অত্যাচার চালাচ্ছে, এটা হোয়াট ইজ দিস? কেউ কোনো প্রতিবাদ করছে না। চীন থেকে এর আগে বুদ্ধ ধর্ম তুলে দিয়েছে, এখন খ্রিস্টানদের উপর এরা অত্যাচার করছে। একসময় বৌদ্ধদের উপর এই অত্যাচারটা চালাতো। আমাদের এখানে ওই ধর্ম তুলে দিচ্ছে। দেখুন হিন্দু হোক মুসলিম হোক ধর্মটাও থাকতে হবে। ধর্মটা আছে বলে আমাদের জুডিশিয়ারি সেলফ সাফিসিয়েন্ট না। আজকে দেখবেন জুডিশিয়ারি সেলফ সাফিসিয়েন্ট। আপনি একটা লোক এখান থেকে চুরি করে আপনার টাকা নিয়ে গেলে আপনি সে কোর্টে যাবেন না পুলিশের কাছে যাবেন? কিন্তু যখন একটা ধর্মে হিন্দু হোক মুসলিম হোক, যখন ধর্মে লেখা আছে যে চুরি করা পাপ, মানুষ তখন সেটাকে মানে। আপনি যদি ধর্মটাকে এইভাবে মানে নষ্ট করে দেন তাহলে তো আগামী দিনে মানে মানুষের মানে বেঁচে থাকার মানুষের অস্তিত্ব চলে যাবে। আর এই কমিউনিস্ট বা এই বাম অতিবামরা এরা এইভাবে আমাদের ধর্মগুলোকে শেষ করে দিচ্ছে। এই বিষয়ে অভিষেক ব্যানার্জি বলছেন যে মোদিজিও তো তাহলে রামনবমীর 3 মাস আগে রাম মন্দির উদ্বোধন করেছিলেন, তাহলে সেটা কি ভোট ব্যাংকের জন্য নয়? না, রাম মন্দিরের 3 মাস আগে রাম মন্দির না রামনবমীর দিনই ওপেন করতে হবে এরকম তো কোথাও লেখা নেই। রাম মন্দির তো যে কোনো সময় ওপেন করা যায়, কোথাও লেখা নেই রাম মন্দির রামনবমীর দিনই ওপেন করতে হবে। তো সেটা সেই সময় করেছে, এতে কোনো অন্যায় নেই। কোনো ধর্মের কোনো আপনি যে কোনো পণ্ডিত মানুষকে জিজ্ঞেস করুন, কেউ বলবে যে এতে কোনো অন্যায় নেই। এটা কোথাও লেখা আছে যে এই ধর্মের এই মন্দির এই দিন? আপনি মন্দির যে কোনো সময় প্রতিষ্ঠা করতে পারেন। আপনি যখন আপনার নিজের বাড়ি, আপনি নিজের বাড়িতে যে কোনো সময় মন্দির প্রতিষ্ঠা করতে পারেন। এর কোনো তিথি হয় না, কিন্তু দুর্গাপুজোর একটা তিথি হয়, ঈদের একটা তিথি হয়, আপনি সেইগুলো মানছেন না। আপনি আমরা দেখছি যে এই যে জলমগ্ন কলকাতা, মুখ্যমন্ত্রীর এসবে কোনো সেভাবে মানে তিনি নীরব বলতে গেলে প্রায়। ডান্ডিয়া খেলছেন নীরব। মানে উনি জানেন যে কলকাতায় যে লোকেরা আছে তারা ওনাকে অন্ধের মতো ভোট দেবে। কলকাতায় তো সব সেকুলার ইন্টেলেকচুয়ালে ভরে গেছে, এরা অন্ধের মতো ভোট দেবে। কারণ এরা কেউ কন্ট্রাক্টারি করে, কেউ এই করে করে পয়সা কামাচ্ছে। গ্রামের লোককে খেটে খেতে হয়, এখানে তো লোকজন ওই মিডলম্যানশিপ করে খাচ্ছে। তো সেজন্য কলকাতার লোক ভাড়মে যাক। গ্রামের লোক হলে উনি সাহস পেতেন না। উনি জানে কলকাতার লোক আমার ভোট দেবেই। আমি যতই অন্যায় করি কলকাতার লোক তো আমার 2009 থেকে ভোট দিয়ে আসছে, 1999 থেকে ভোট দিয়ে আসছে। সেজন্য উনি বোধার করছেন না ব্যাপারটা। ডান্ডিয়া খেলতে নেমেছেন, যেদিন বন্যা সেদিন সন্ধ্যাবেলা ডান্ডিয়া, অর্ধেক কলকাতা আটকে আছে, উনি ডান্ডিয়া খেলতে নেমেছেন। ইন্দ্রনীল সেন বলছেন উনি নাকি পুজোর জন্য একটা গানও মানে মমতা ব্যানার্জি পুজোর জন্য একটা অ্যালবাম বানিয়েছেন, তিনি গান লিখেছেন, সুর দিয়েছেন। ইন্দ্রনীল সেন নিজে গাইতে পারে? ইন্দ্রনীল সেন তো রিমেক করে নিজে। আপনি এই রাস্তায় বেরিয়েছেন, এখানে প্রত্যেকটা লোককে জিজ্ঞেস করুন যে ইন্দ্রনীল সেনের একটা বেসিক গান মানে যে গান ইন্দ্রনীল সেন গেয়েছে, একটা আপনি এখানে রাস্তায় 100টা লোককে জিজ্ঞেস করুন, 2টো লোক বলতে পারবে না ইন্দ্রনীল সেনের নিজের গান কি আছে। উনি নিজে নিজে সারা জীবন রিমেক করে বেরিয়ে গেলেন, আর উনি এখন লোককে গান শোনাচ্ছেন। বলুন নিজেকে নিয়ে আগে চিন্তা করতে। সারা জীবন এরও গান রিমেক করে বেরিয়েছে, এখন সংস্কৃতি মন্ত্রী হয়ে গেছে। এইসব মানে কি বলবো আর, কপি করা লোক। মমতা ব্যানার্জি নিজেও তো পুজোর অ্যালবামের জন্য গান লিখেছেন। লোক হাসানোর জন্য, লোক হাসানোর জন্য কি কি গান লিখেছে আমি জানি না। কি আম্বা টাম্বা টাম্বা খাম্বা আমি জানি না। ওনার কবিতা পড়ে লোক হাসে, এখন গানটা বাকি ছিল, গান লেখা শুরু করেছে আর কি, লোক হাসানোর জন্য।
উনি এসব কবিতা লিখে গান লিখে ছবি এঁকে এই করেই যা ওনার ইনকাম হয় তাতেই ওনার চলে যায়, কারণ উনি প্রায় 20 বছর হয়েছে ভাত রুটি এসব সব ত্যাগ করেছেন, কিছু খান না। কারণ ছবি এঁকে তো 1,86,00,000 টাকা নাকি পেতেন। ছবি এঁকে কেউ যদি 1,86,00,000 টাকা পায়, তার 1 লাখ টাকা মাইনার তো দরকার নেই। এবার এই কবিতা লিখে এই লিখে কত পান আমি জানি না। এখন ঘটনা হচ্ছে সুদীপ্ত সেন তো জেলে চলে গেছে, শুনলাম সুদীপ্ত সেন নাকি আবার জামিন টামিন পাচ্ছে, আবার বিক্রি হবে ওনার কবিতা, আবার বিক্রি হবে ওনার গান, আবার সব বিক্রি হবে আর কি। যে 1,86,00,000 টাকা দিয়ে একটা কবিতা মানে ইয়ে বিক্রি করতে পারেন, একটা ছবি, তার তো মায়নার দরকার নেই। ভাত রুটি উনি খাবেন কেন? উনি মেক্সিকান খাবার খাবেন, উনি এই তন্দুরি চিকেন খাবেন, উনি ভাত রুটি উনি খাবেন কেন? এখন তো গরিবরা ভাত রুটি খায়, বড় লোকরা চিকেন খায়, পনির খায়, চিজ খায়, উনি সেই সব খাবেন। পার্থ চট্টোপাধ্যায়ের পর ইডি চার্জশিট দিয়েছে চন্দ্ররাজ সিনহার নামে প্রায় 12 কোটি টাকার সম্পত্তি, যা তিনি চাকরি দিয়ে তৈরি। দেখুন স্বাভাবিক, দেখুন তো বাড়ি থেকে টাকা পাওয়া গেছে, অনেক টাকা আছে যেগুলো আপনি খুঁজে পাবেন না। ওই যে বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল না কি একটা পার্থ চ্যাটার্জির নামে, ওই প্রপার্টির ভ্যালুয়েশন তো 100 কোটির উপর। কোথায় কে কি টাকা রেখেছে আপনি খুঁজেই পাবেন না, আজকে কার নামে কি খুলে রেখে দিয়েছে। এ দুর্নীতি চূড়ান্ত। তবে পিএইচডিটা করেছে ওটাও জালি। ওনার মা নাকি বলেছিল পিএইচডি করতে, মা চুরি করে পিএইচডি করতে বলেছিল। এবার শিক্ষামন্ত্রী, আরে ওনারা রাজ্যের যা ক্ষতি করে দিয়ে গেছেন, তার কাছে 2-4 কোটি টাকার কোনো ব্যাপার না। শিক্ষা ব্যবস্থাটাকে তুলে দিয়েছেন রাজ্যের। আজকে দেখুন অন্ধ্রপ্রদেশ কোথায় চলে যাচ্ছে শিক্ষায়, মহারাষ্ট্র কোথায় চলে যাচ্ছে, এমনকি ন্যাশনাল যে বড় বড় কোচিং সেন্টারগুলো, তারা তো বেস্ট টিচারদের কলকাতা পাঠায় না। এই তো অবস্থা। এই পার্থবাবুদের মতো ব্রাত্যবাবুদের মতো এরা শিক্ষাটাকে তুলে দিয়েছে পশ্চিমবঙ্গ থেকে। শেষ প্রশ্ন, আমরা কিছুদিন আগে নেপালে যে বিক্ষোভ দেখেছিলাম, সেই একই ধরনের বিক্ষোভ, প্রায় জেনজি বিক্ষোভ দেখা যাচ্ছে লাদাখে। লাদাখে ওই একটা যা 3 ইডিয়টস একটা সিনেমা বের করেছিল না, আমার মনে হয় ওই লোকটা ও একটা ইয়ের এজেন্ট। ও বেসিক্যালি ওই আপনার, আমি এই পুরো ব্যাপারটা জানি না, তবে একটা অত্যন্ত বদ লোক, ওই উনসুক ওয়াংরুনাকে, সে একটা লোক ওই যাকে ইয়ে করে আমির খান বানিয়েছিল সিনেমাটা 3 ইডিয়টস এর। তো তারা কিন্তু কিছু করতে পারবে না। লাদাখে কি করবে? লাদাখকে তো স্বাধীনতা দিয়েছে মোদিজি। লাদাখ তো কন্ট্রোল করতো মুসলিমরা, স্বাধীনতা দিয়েছে। আজকে এখন এনভায়রনমেন্ট এটসেট্রা আপনি দেখবেন যত 420 কমিউনিস্ট, তারা এই এনভায়রনমেন্টের এইসব নিয়ে বওয়াল করে, ক্লাইমেট এটসেট্রা। এরা আমাদের এখানে বলতে আসুক, আমরা বিতর্কে বসুক না ক্লাইমেটের কি এফেক্ট। কোনো ক্লাইমেট এফেক্ট আজ পর্যন্ত এরা কোনো রকম ফর্মুলা দিয়ে এরা এস্টাবলিশ করতে পারেনি। ক্লাইমেটের কোনো এফেক্ট আমি আপনাকে বলছি এরা কিছু এস্টাবলিশ করতে পারেনি। এগুলো করে কোনো জায়গায় ধরুন ডেভেলপমেন্ট হবে, আগামী দিনে আপনি এখানে পোর্ট করতে চান, ওই ক্লাইমেট নিয়ে এসে হাজির হবে, কেন না ডেভেলপমেন্টটা করতে দেবো না। সেই পোর্ট যখন আপনি চিটাগাঙে করবেন, সেই পোর্ট আপনি যখন খুলনায় করবেন, তখন কোনো দেখবেন ক্লাইমেটের লোক আসবে না। চীনে যখন দেখবেন বড় বড় বাঁধ তৈরি হচ্ছে, কোনো ক্লাইমেট এনভায়রনমেন্টের লোক আসে না। যখন কোনো ডেমোক্রেটিক কান্ট্রি যখন ডেভেলপমেন্ট করতে আসে, তখন এই ফুংসুক ওয়াংরুনা কি সোনাং ওয়াংচু এরা এসে হাজির হয়। জেলে দেওয়া উচিত 15-20 বছর, আমাদের অনেক আগে ওকে জেলে দেওয়া উচিত ছিল। এই মেধা পাটেকারকে আমরা জেলে দিইনি বলে এইসব নতুন নতুন এইসব রোগ আবার তৈরি হচ্ছে। একদম মানে এদের মানে টিকা দিয়ে শেষ করে দেওয়া উচিত এই লোকগুলোকে। আরেকটা প্রশ্ন, কিছুদিন আগে মমতা বালা ঠাকুর তিনি বলছেন যে রাজ্যে যদি এসআইআর হয় তাহলে নাকি নেপালের মতো অবস্থা হবে ভারতের, এবং মোদিজি এবং অমিত শাহকে তার জন্য প্রস্তুত থাকতে। উনি একটা পঞ্চায়েত ইলেকশনে জিতে দেখান না, উনি তো নিজের এলাকায় জিততে পারেননি, ওনাকে রাজ্যসভায় জিতে হয়েছে দিল্লিতে। উনি একটা পঞ্চায়েত ইলেকশন জিতে যান, তারপর উনি নেপাল নিয়ে কথা বলবেন। ওনাকে বলুন ওই বনগা বাগদা এলাকায় যেখানে মতুয়াদের জায়গা, উনি তো মতুয়া মহাসংঘের কি একটা পজিশনে আছেন, ওখানে একটা পঞ্চায়েত ইলেকশন জিতে দেখাতে, তারপর উনি এসব কথা বলবেন। জনসমর্থন নেই, পায়ের তলায় মাটি নেই, বড় বড় কথা। রিগিং বুথ দখল না করলে নিজের বাড়ির ভোটটা উনি পাবেন না। ওনার কথা কোনো গুরুত্ব নেই। ধন্যবাদ। আজ একাদশী, আজকেও আমরা দেখতে পাচ্ছি সন্তোষ মিত্র স্কয়ারের পূজায় এতটা ভিড়, কেমন লাগছে? অভূতপূর্ব, এক কথায় অভূতপূর্ব। আমি এতটা এক্সপেক্ট করিনি। যেখানে মায়ের বিসর্জন হচ্ছে, চারিদিকে বিসর্জনের বিষাদ সুর, এবং গঙ্গার ঘাটে রাস্তাঘাটে মা যাচ্ছে, বিশেষ বিসর্জন হচ্ছে, সেখানে এই জায়গায় এসে বোঝা যাচ্ছে না যে আজকে একাদশী। আজকে মানে বিজয়া হয়ে যাওয়ার পরেও একাদশীর দিনে এইরকম মানে
দর্শক সমাগম, হাজার হাজার লোক কাতারে কাতারে জয়ধ্বনি দিতে দিতে ঢুকছে, এক কথায় অনবদ্য। পুলিশ এই পুজো বন্ধ করার জন্য একদম তৎপর হয়ে উঠেছিল, কি বলবে? এটা হচ্ছে মানুষের আবেগ আর দেশাত্মবোধ যার থাকবে তাকে কোনো পুলিশই আটকাতে পারবে না। এটা 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 একটা মানবিক, এটা একটা দিক রয়েছে। এবং সবচেয়ে বড় কথা যে এই যে ভাবনাটা ফুটিয়ে তোলা হয়েছে এইভাবে, হ্যাঁ সত্যিই খুবই মানে মানে উৎসাহজনক এবং আশাব্যঞ্জক। এবং আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকবো, আরো 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 যাতে আমরা এরকম পেতে পারি। এটা একটা উদ্বুদ্ধ করা, নিজেকে উদ্বুদ্ধ করা, দেশকে উদ্বুদ্ধ করা, জাতীয়তা বোধ সবকিছু মিলিয়ে মিশিয়ে মাকে আমরা আহ্বান করছি, মাকে ডাকছি। এতে সত্যি কথা বলতে গেলে আমি খুবই অনুপ্রাণিত এবং আমি সৌভাগ্যবান যে এইখানে আসতে পেরেছি আজকের দিনে। এই অবস্থা পুলিশ আমরা দেখেছি অনেক জায়গায় ব্যারিকেড করেছিল, আজকে সেটা খুলে দিয়েছে। এই যে সাধারণ মানুষকে হেনস্থা করছিল পুলিশ শুধুমাত্র এই পুজো দেখতে আসছে। না না, এটা তো আসল কথা। এইভাবে একটা এইভাবে ব্যারিকেড করে মানুষের আবেগকে এবং মানুষের উৎসাহকে কোনোদিন আটকানো যায় না, যাবেও না। এবং এটা আমার মনে হয় এটা না করলেই ভালো হতো, এটা কাঙ্ক্ষিত নয়। কেননা কলকাতা শহরে বহু জায়গায় বহু বড় বাজেটের পুজো হচ্ছে এবং সেক্ষেত্রে এটা দেখা যায়নি। এবং সেখানেও ভিড় হচ্ছে না তা না, ওখানেও ভিড় হচ্ছে। এক এক জায়গায় এক এক আঙ্গিকে এক এক প্রেক্ষিতে পুজো হচ্ছে, পুজো করছে তারা তাদের মতন করে। এখানে একটা ধরনের পুজো হচ্ছে। সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা না করলেই ভালো হতো, তাতে আরো লোকের সুবিধে হতো এবং লোকের হ্যারাস কম হতো। ধন্যবাদ।